প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। সেমিফাইনালে লাল সবুজদের প্রতিপক্ষ নেপাল। বড় দলের বিপক্ষে হোমে ফেক কনফিডেন্স আর না। নিউজিল্যান্ড সিরিজে পেস বান্ধব উইকেটের পরামর্শ তালহা জুবায়েরের। ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মার নাইম শেখ উপেক্ষিত। নেই বিসিবির 37 জনের স্কোয়াডে, কারণ জানতে চান বাঁহাতি ওপেনার। শরীফের পেশওয়ারের কাছে হার দিয়ে পিএসএল শুরু করেছে রিশাদের রাওয়ালপিন্ডি। বল হাতে ভালো করেছেন দুই টাইগার। জাতীয় পর্যায়ের অ্যাথলিটদের ক্রীড়া ভাতা দেবে সরকার। প্রাথমিক তালিকায় 129 জন। মালেতে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। বিশাল ইয়াদবের গোলে এগিয়ে যায় ভারত। বাংলাদেশকে সমতায় ফেরান রিয়াদ ফাহিম। গ্রুপে 2 ম্যাচ শেষে বাংলাদেশ ও ভারত 2 দলের পয়েন্ট সমান 4। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। রহমান পেয়ারের ম্যাচ রিপোর্ট। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বাংলার যুবাদের কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ শক্তিশালী ইন্ডিয়া। একাদশে কেন নাই ডেকলান সুলিভান? লাল সবুজ ফ্যানদের প্রশ্নের বান। ম্যাচের শুরুতে চেষ্টা চালালেন রোনান সুলিভান। খানিক বাদে বাংলাদেশ আবারও আক্রমণে, তবে আশিকুর রহমান বল পাঠাতে পারেননি জালে। সেট পিস থেকে লিড নেয় ভারত। বিশাল ইয়াদবের গোল বাড়িয়েছে উত্তেজনার পারদ। প্রথমার্ধের শেষ দিকে মাঠে বিশৃঙ্খলা। লাল কার্ড দেখলেন দুই দলের কোচ। রোনান সুলিভানি বাংলাদেশের ত্রাণকর্তা। কর্নার কিক থেকে জন্ম দিলেন ম্যাজিক মোমেন্ট। নিপুণ দক্ষতায় বল জালে পাঠালেন আব্দুল রিয়াদ ফাহিম। লাল সবুজ জার্সিতে রোনানের প্রথম অ্যাসিস্ট। সমতা ফিরিয়ে বিরতিতে বাংলাদেশ। সেকেন্ড হাফে অ্যাটাকিং মুডে ইন্ডিয়া। গোলকিপার ইসমাইল হোসেনের বীরত্বে এ দফায় ভারত পায়নি জালের দেখা। ম্যাচের একেবারে শেষ দিকে সুযোগ তৈরি করে বাংলাদেশ, তবে লক্ষ্য পূরণ হয়নি। ড্র নিয়ে মাঠ ছাড়ে রোনান মোর্শেদরা। 1 এপ্রিল প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। রহমান পেয়ার, স্টার নিউজ। বড় দলগুলোর বিপক্ষে ঘরের মাঠে ফেক কনফিডেন্স আর নয়। 2027 বিশ্বকাপ ভাবনায় তাই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে পেস বান্ধব উইকেটের পরামর্শ কোচ তালহা জুবায়েরের। তাতে কিউইদের বিপক্ষে সিরিজ হেরে গেলেও সমস্যা দেখছেন না তিনি। পিএসএল এর নাহিদ, মোস্তাফিজ, শরীফুলদের নিয়েও উচ্ছ্বাস ঝরল তালহার কণ্ঠে। মাহবুব রিমনের রিপোর্ট। ছবিটা পাকিস্তান সিরিজ শুরুর ঠিক আগের। রহস্যময় ওই উইকেটের সেন দৃষ্টি আশরাফুল, সালাউদ্দিন, শান্ত, লিটন, সিমন্স, মিরাজদের। যে কোনো সিরিজ শুরুর আগে থেকেই আলোচনায় কেমন হবে ওই 22 গজ। নিউজিল্যান্ড সিরিজ শুরুর বাকি এখনও সপ্তাহ দুয়েকের বেশি, তবুও ভিন্ন এক কারণে সেই আলোচনা পাচ্ছে বাড়তি মাত্রা। উপমহাদেশের দল ছাড়া অন্যদের বিপক্ষে হোম সিরিজে টাইগাররা সাধারণত খেলে স্পিনিং উইকেটে, যে জুজুর ভয়ে কাজে লাগিয়ে এর আগে রঙিন পোশাকে হারানো গেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো প্রবল প্রতিপক্ষকে। কিন্তু ফেক এই কনফিডেন্স ঠিকই বুমিরাং হয়েছে আইসিসির ইভেন্টগুলোতে। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ আফ্রিকান সয়েলে, তাই তো হোম সিরিজগুলোতে প্রস্তুত হওয়া উচিত সেভাবেই।
নিউজিল্যান্ডের সাথে আমাদের সিমিলার উইকেটই রাখা উচিত। আই হোপ যে এইরকমই উইকেট থাকবে। নিউজিল্যান্ডের উইকেটও কিন্তু এরকম মানে ট্রু পেস ট্রু বাউন্স। সো নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা কিন্তু এইসব উইকেটে খেলে অভ্যস্ত। সো আমাদের বলারদের ওইখানে চ্যালেঞ্জ থাকবে যে আমরা ওদেরকে কত ভালো বোলিং করতে পারি এবং ওইখান থেকে কত মিনিমাইজ করতে পারি। সো এইটাও একটা লার্নিং প্রসেস থাকবে আমাদের, এবং এই সব উইকেটে ওই ধরনের টিমের সাথে যখন আমরা আরও ভালো করব তখন আমাদের রিয়েল কনফিডেন্সটা গ্রো করবে যে না, আমরা বাইরের দেশে যেও ট্রু উইকেটেও আমরা এই ধরনের টিমকে আমরা হ্যান্ডেল করতে পারি। কিন্তু নিউজিল্যান্ড যে এ ধরনের উইকেটে খেলে অভ্যস্ত, তাদের বিপক্ষে সিমিং কন্ডিশন বুমেরাং হবে না তো? তালহা জুবায়ের বলছেন শর্টকাটে সফল হওয়ার ভাবনা আর নয়, তাই সিরিজ হেরে গেলেও ক্ষতি দেখেন না খুব একটা। এই ধরনের সিরিজে আপনি হেরে যান কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যখন ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় টুর্নামেন্ট খেলতে যাব, এইখান থেকে যদি আমরা যদি ওইরকম কনফিডেন্স গ্রো করতে পারি কিংবা ওই এক্সপিরিয়েন্সটা আমরা গ্যাদার করতে পারি আসলে এই উইকেটে এরকম ভালো দলের সাথে কোথায় বোলিং করতে হয়, আমরা তো আসলে জানি না। সবসময় মিরপুর উইকেটে আমরা এরকম দেখিনি আগে। সো এখন আমরা যেহেতু পাচ্ছি এবং এইখান থেকে আমাদের ওই জিনিসটা শিখে যাওয়া, ওই জিনিসটা এক্সপিরিয়েন্স করা, তাহলে আপনি দেখবেন ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় যে সাউথ আফ্রিকা কিংবা জিম্বাবুয়ে যেটাই হোক, ওইখানে যে আমরা আসলে রিয়েল কোন লাইনে বল করতে হয়, এইরকম ভালো দলকে কোথায় আটকাতে হয়, সো এই জিনিসগুলো আমরা করতে পারবো। টাইগারদের সিম বিপ্লবের খবর বিশ্বজুড়ে চাউর হয়েছে আগ থেকেই। ফ্রিজ, নাহিদ, শরীফুলরা নিয়মিতই খেলছেন ভিন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগে, যে সাফল্য ছুঁয়ে যায় পেস বোলিং কোচ তালহা জুবায়েরকেও। বাঙালি হিসেবে অবশ্যই প্রাউড ফিল করি, আর তখনই আরও বেশি প্রাউড ফিল হয় যখন আমরা দেখি যে ধরেন যাদের সঙ্গে কাজ করছি তারাও ভালো করছে। সো এই জিনিসগুলো অবশ্যই ইন্সপায়ার করে। তবে পেসারদের সঙ্গে ইনজুরির সখ্যতা সবসময়ই, তাই তো সিরিজের গুরুত্ব অনুসারে তাসকিন, তানজিম, হাসানদের খেলাতে বললেন বাই রোটেশনে। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন ক্রিকেটাররা। বাংলায় বিশেষ এই ফিটনেস ক্যাম্পে ছিল ভিন্নতা, যেখানে মেডিসিন বলের সঙ্গে ছিল বাড়তি ওজন। তবে ৩৭ সদস্যের এই কন্ডিশনিং ক্যাম্পে জায়গা পাননি ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার নাঈম শেখ। কী কারণ আর কোথায় উন্নতি করতে হবে এই ওপেনারকে, তা জানতে চান নির্বাচক প্যানেলের কাছে। হোম অফ ক্রিকেটে টানা দ্বিতীয় দিনের মতন ক্রিকেটারদের অনুশীলন, মেডিসিন বল, বাড়তি ওজন আর ৩ গ্রুপে ভাগ হয়ে ফিটনেস ক্যাম্প সবই ছিল এদিন, যা চলবে ২ এপ্রিল পর্যন্ত। স্কিল ক্যাম্প শুরু ৪ এপ্রিল। প্রথম দিন ২৫ জন হলেও দ্বিতীয় দিন ৩৭ সদস্যের উপস্থিত ছিলেন প্রায় অধিকাংশই। রুয়েল মিয়া, রকিবুল, সাকলাইন, অমিত হাসানদের মতন তরুণরা যেমন আছেন, তেমনি মোসাদ্দেক, জাকেরের উপস্থিতিও চোখে পড়বে যে কারোই। তবে একটা কি বেখাপ্পা লাগছে, ঘরোয়া লিগে নিয়মিত পারফর্মার, সবশেষ বিসিএল এর ৪ ইনিংসে ২৪০ রান, বিপিএল এর সবচাইতে দামি ক্রিকেটার, অথচ নাঈম শেখ নেই এই বিশেষ ক্যাম্পে। কিন্তু কি কারণ তা জানেন না এই ওপেনার নিজেও। তারা সিলেক্টর, তারা এই ডিসিশনটা দেয়, এটা আমার একদমই জানা নেই। না, যেহেতু এটা একটা ফিটনেস ক্যাম্প, আমার এক্সপেকটেশন অনুযায়ী নর্মালি লাস্ট বিসিএলটা যখন শেষ করছি, তো ওই প্রসিডিউর অনুযায়ী তো আমি লাস্ট টুর্নামেন্টে ভালো শেষ করছি। তো আমি আশা করছিলাম যে আমি এই ক্যাম্পটাতে হয়তো ফিটনেস ক্যাম্পটাতে থাকবো, আদার্সটা বলতে পারবো না, বাট এক্সপেকটেশন ছিল যে এক্সপেকটেশনের জায়গা থেকে যখন টিম দেখছি ৩৭ জনে যখন ছিলাম না, তখন একটু হতাশা কাজ করছে যে কেন নাই, বা কোনো কিছু মিস্টেক হলো কিনা, বা আমার কোনো ল্যাকিংস আছে কিনা, এগুলি জানার চেষ্টা করছি। তো ওভারঅল সব কিছু মিলানোর পরে মনে হলো যে তারা আমার মনে করে না যে এই ক্যাম্পে থাকা উচিত, এই জন্য আই গেস। ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলে কখনোই থিতু হতে পারেননি নাঈম। তবে আন্তর্জাতিক সার্কিটে নিজের ঘাটতি পুষিয়ে নিতে কাজ করছিলেন নিয়মিতই। ৩৭ সদস্যের এই ক্যাম্পে নেই তাই হতাশ, তবে বাস্তবতা মেনে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ধরেন আমি ইন্টারন্যাশনাল সাকসেস হইলাম না হওয়ার পিছনে তো একটা রিজন আছে, ওই রিজনটা আইডেন্টিফাই করে কাজ করে, এমন না যে আমি কোনো একটা জায়গায় খারাপ খেললাম দেখে বাদ মানে একদম বাদ, এই জিনিসটা না হয়ে টিমের সাথে থেকে বা এই পুলের সাথে থেকে আমার ল্যাকিংগুলি যদি দূর করা যায়, তাহলে তো ইনশাল্লাহ ডোমেস্টিকে করতে পারলে ইন্টারন্যাশনাল ডেফিনেটলি করতে পারবো, বাট একটু সময়ের ব্যাপার। এ বিষয়ে যোগাযোগ করা হয় বিসিবির বর্তমান প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া হাবিবুল বাশার সুমনের সঙ্গে, যিনি ওমরা করতে এই মুহূর্তে অবস্থান করছেন সৌদি আরবে। যেহেতু এই স্কোয়াডটা নির্বাচন করেছেন গাজী আশরাফ হোসেন লিপু, তাই তো এই ইস্যুতে বাশার বলটাও ঠেলে দিলেন লিপুর কোর্টেই। তবে বরাবরের মতোই এ বিষয়ে মন্তব্যে অনীহা সাবেকেই প্রধান নির্বাচকের। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। আগামী অগস্টে ইংল্যান্ডে বসছে দ্য 100 টুর্নামেন্ট, যেখানে মাত্র ২০ দিনের খেলায় আয় প্রায় ৫ লাখ পাউন্ড। আর ঠিক তখনই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশের বিপক্ষে
টেস্ট সিরিজ। ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে কারিকারি অর্থের হাতছানি নাকি দেশের হয়েই খেলতে চায় অজিরা? এই কঠিন সিদ্ধান্ত নিয়েই মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বিস্তারিত তানজিম ঐশীর রিপোর্টে। এক পাশে টাকা, আরেক পাশে টেস্ট জার্সি। একই সময় দ্য 100 আর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় এবার কঠিন সিদ্ধান্ত নিতে হলো অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। আগামী অগাস্টে ঘরের মাঠে টাইগারদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আর এই বাংলাদেশ সিরিজ খেলতে গিয়েই কোটি টাকার সুযোগ ছেড়েছেন অজি তারকারা। দ্য 100-এ অজি ক্রিকেটারদের বরাবরই চাহিদা বেশি, তবে সাদা জার্সিতে লাল বলের ক্রিকেট খেলাও অস্ট্রেলিয়ানদের জন্য অনেক বেশি মর্যাদার। তাই বাংলাদেশ সিরিজ শুরুর আগে দলের খেলোয়াড়রা নিলামেই অংশ নেননি বলে জানিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স, যার নিজেরও খেলার কথা ছিল সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে। তিনি স্পষ্টভাবেই বলেছেন, এই মৌসুমে দ্য 100-এর সময় আমাদের বাংলাদেশের বিপক্ষে 2টা টেস্ট আছে। যারা ওই সিরিজ খেলবে তারা সবাই নিলাম থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। আগামী 21 জুলাই ইংল্যান্ডে শুরু হবে 100 বলের এই টুর্নামেন্টে অংশ না নেয় বাংলাদেশের মুদ্রায় প্রায় 8 কোটি টাকার ক্ষতি হচ্ছে অজিদের। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জামানায় বারবার টাকার হিসেব ভুলে দেশের কথাই যে ক্রিকেটাররা ভেবে যাবেন এমনটাও হবে না। কামিন্স সতর্ক করে জানিয়ে দিলেন, আমাদের কিছু খেলোয়াড় 20 দিনের কাজের জন্য 5 লাখ পাউন্ড আয় করতে পারত, কিন্তু তারা সেটা ফিরিয়ে দিয়েছে শুধু এই টেস্ট ম্যাচগুলো খেলার জন্য। এটা এখন একটা টেনশনের জায়গা। ভবিষ্যতে এমনটা সবসময় হবে সেটা ধরে নেওয়ার সুযোগ নেই। মানেটা পরিষ্কার, আজ টেস্ট ক্রিকেটের মর্যাদা রাখতে স্বার্থ ত্যাগ করেছেন ক্রিকেটাররা। তবে ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হয়তো পাল্টে যেতে পারে চিত্রটাই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে এটাই সবচেয়ে বড় বাস্তবতা। তানজিম ঐশী, স্টার নিউজ। বাংলাদেশের আইপিএল এর সম্প্রচারে কোনো বাধা নেই। দেশীয় কোনো চ্যানেল আইপিএল সম্প্রচার করতে চাইলে তা দেখা হবে ইতিবাচকভাবে। স্টার স্পোর্টসের ক্ষেত্রেও একই অবস্থান সরকারের। পুরো বিষয়টি দেখা হবে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে। ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের হৃদয়ে এক অদ্ভুত উত্থান পতনের গল্প লিখেছে এবারের আইপিএল। জানুয়ারি শুরুতে যখন কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায়, তখন দেশজুড়ে উৎসবের হাওয়া। ফিজ যেন শাহরুখের দলে ফিরে আবারও জাদু দেখাবেন এমন আশায় বুক বেঁধেছিলেন লাখো সমর্থক। কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের সরাসরি নির্দেশে কেকেআর মুস্তাফিজকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলে। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট করেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত। কূটনৈতিক টানাপোড়েনের ছোঁয়া তখন 22 গজে পড়তে শুরু করেছে। সেই ঘটনায় বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। অন্তর্বর্তী সরকার তখন প্রতিক্রিয়া দেখায় তীব্র। মার্চের শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সরাসরি নির্দেশ, আইপিএল এর কোনো সম্প্রচার হবে না বাংলাদেশে। খেলাধুলার মাঝে রাজনীতি ঢুকেছে বলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন বিষয়টা নিয়ে আলোচনা করবেন। সময় যেমন বয়ে যায়, রাজনীতির চাকাও ঘুরতে থাকে। অন্তর্বর্তী সরকারের সেই নির্দেশনা এখন কাগজের অক্ষর মাত্র। নতুন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আসন্ন আইপিএলে বাংলাদেশে সম্প্রচারের কোনো বাধা নেই। ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কেউ আবেদন করুক বা না করুক, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানোর কোনো ইচ্ছে নেই তাদের। বিষয়টিকে তারা দেখবেন শুধুমাত্র বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে। কোনো চ্যানেল আইপিএল সম্প্রচারের জন্য আবেদন করলে তা ইতিবাচকভাবেই বিবেচনা করা হবে। স্টার স্পোর্টসের সম্প্রচার নিয়ে প্রশ্ন উঠলে মন্ত্রী আরও স্পষ্ট করে দেন, কাউকে বিরত রাখার কোনো পরিকল্পনা নেই। যদি তারা দেখাতে চায় দেখাতে পারবে। দেশীয় কোনো চ্যানেলও যদি দেখাতে চায় সেটাকেও স্বাগত জানানো হবে, তবে কাউকে জোর করে সম্প্রচার করতে বাধ্য করা হবে না। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। শরীফুল ইসলামের পেশোয়ার জালমির কাছে হার দিয়ে পিএসএল শুরু করেছে রিশাদের রাওয়ালপিন্ডি। বল হাতে ভালো করেছেন বাংলাদেশের 2 টাইগার রিশাদ ও শরীফুল ইসলাম। দলের অন্য বোলাররা যেখানে খরুচে ছিলেন সেখানে তারা ছিলেন বেশ নিয়ন্ত্রিত। বিস্তারিত কেএম সনের রিপোর্টে। বল হাতে 2 দলের অধিনায়কের ভরসার নাম রিশাদ শরীফুল, তবে বাকিরা করেছেন ভুল। হার দিয়ে পিএসএল শুরু রিশাদের রাওয়ালপিন্ডির, কিন্তু ইকোনমিক্যাল বোলিংয়ে সেরা 2 টাইগার সতীর্থই। পিএসএল এর 3য় ম্যাচ,
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রিশাদ শরীফুল লড়াই। টস জিতে পিন্ডিরা ব্যাটিংয়ে নামলে শরীফুলেই ভরসা জালমি অধিনায়ক বাবর আজমের। প্রথম ওভারেই হাতে তুলে দেন বল, পাওয়ার প্লেতে করিয়ে নেন 3 ওভার। এখানেই পার্থক্য গড়ে দেন টাইগার পেসার। বাকি 2 বোলার মিলে যেখানে পাওয়ার প্লের বাকি 3 ওভারে দিয়েছেন 43 রান, সেখানে শরীফুলের খরচা মাত্র 20 রান। শুধু ওপেনিং স্পেল নয়, ডেথ ওভারেও শরীফুলকে কাজে লাগাতে চেয়েছেন বাবর। বাকি 1 ওভার করিয়েছেন 19তম ওভারে। 4 ওভার বল করে বাঁহাতি পেসার দিয়েছেন 31 রান। কোনো উইকেট না পেলেও বাকিরা যেখানে ওভার প্রতি করে 10 থেকে 14 রান করে দিয়েছেন, সেখানে শরীফুলের ইকোনমি ছিল 7.80। তবে রিজওয়ান এবং ইয়াসির খানের 129 রানের ওপেনিং পার্টনারশিপের সুবাদে 214 রানের বড় সংগ্রহ পায় রাওয়ালপিন্ডি। ব্যাট হাতে নামতে হয়নি রিশাদকে। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করে জালমির 2 ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ হারিস। 7 ওভার শেষে যখন বিনা উইকেটে 70 রান, পিন্ডির অধিনায়ক রিজওয়ান তখন স্মরণ করেন রিশাদকে। 8ম ওভারে টাইগার লেগির খরচ মাত্র 5 রান। চাপে পড়া জালমি পরের 2 ওভারে হারায় 2 ওপেনারকে। তৃতীয় উইকেটটা অবশ্য নিজেই নিয়েছেন রিশাদ। 14তম ওভারে তার বল তুলে মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়ে ফেরেন অরুণ হার্ডি। মিডল ওভারে কাজটা করেছেন রিশাদ। দলের সর্বনিম্ন 8.80 ইকোনমিতে 4 ওভারে 35 রান খরচায় তুলেছেন 1 উইকেট। তাতে অবশ্য কাজ হয়নি। বাকিদের অনিয়ন্ত্রিত বোলিং আর শেষ দিকে মিচেল এবং আমির জামালের ঝোড়ো ইনিংসে 5 উইকেটের জয় পায় শরীফুলের পেশোয়ার জালমি। KM সনি, স্টার নিউজ। ক্রীড়াঙ্গনে অ্যাথলিটদের আরও উৎসাহিত করতে এবার ভিন্ন পরিকল্পনা বর্তমান সরকারের। গেল 1 বছরে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পাওয়া 129 ক্রীড়াবিদকে দেয়া হবে বিশেষ সম্মাননা। 30 মার্চ প্রধানমন্ত্রীর দফতরের শাপলা হলে খেলোয়াড়দের হাতে স্মারক ও অর্থ পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গেল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠন হয়েছে নতুন সরকার। সরকার দলীয় নির্বাচনী ইস্তেহার অনুযায়ী ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের কাজটা শুরু হচ্ছে 129 ক্রীড়াবিদকে বিশেষ পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে। 25 যে জানুয়ারি থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা সাফল্য অর্জন করেছে, আগামী 30 মার্চ সকাল 10টায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন। ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনা হচ্ছে বিভিন্ন ডিসিপ্লিন থেকে। পর্যায়ক্রমে এর সংখ্যা দাঁড়াবে 500-তে। তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত আমরা যাতে খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা একটি ক্রীড়া বান্ধব পরিবেশ, ক্রীড়া বান্ধব দেশ হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, সেই বাস্তবায়ন কার্যক্রম ইনশাআল্লাহ 30 মার্চ থেকে শুরু করব। 20 ডিসিপ্লিনের মধ্যে অন্যতম সাফ জয়ী নারী ফুটবল দল আর বিশ্বকাপ ও এশিয়ান চ্যাম্পিয়নশিপের পদকজয়ী নারী কাবাডি দল। সরকারের এমন ভাবনা ক্রীড়াঙ্গনে খুলে দেবে নতুন দিগন্ত, বলছেন সংশ্লিষ্ট ফেডারেশন কর্তারা। এই উদ্যোগটা একটা ইউনিক উদ্যোগ ছিল এবং আমি মনে করি যে এই উদ্যোগটা আপনার অত্যন্ত প্রশংসনীয়। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় এই উদ্যোগগুলিকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং একই সাথে বলতে চাই, ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে ওভারঅল ফুটবল এবং ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। এই যে একটা রিকগনাইজেশন বাংলাদেশ গভর্নমেন্ট এই মুহূর্তে এসে দিয়েছে অনেক বছর পরে, অবশ্যই সাধুবাদ জানাচ্ছি এবং অনেক বড় ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ কাবাডি ফেডারেশন থেকে বর্তমান সরকারকে। ফুটবল, ব্যাডমিন্টন, কাবাডি বা অন্য যে কোনো ডিসিপ্লিনের তুলনায় আর্থিকভাবে ক্রিকেট সচ্ছল হওয়ায় আপাতত ক্রিকেটারদের রাখা হয়নি ক্রীড়া ভাতা প্রদানের সে তালিকায়। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। ঘরের মাঠে লিওনেল মেসির প্রত্যাবর্তনের ম্যাচে মৌরিতানিয়াকে 2-1 গোলে হারালো আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়ে 2025 সালে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর আবারও বুয়েনোস আইরেসে পা রাখলেন ফুটবলের খুদে জাদুকর। এলএম টেনকের গোলের দেখা না পেলেও গোল করেছেন এনজো ফার্নান্দেজ আর নিকো পাস।
শেষবার ঘরের মাঠে 2025 সালের 4 সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলেছিলেন। কে জানতো আরও একবার বুয়েনোস এইরেসের ঘাসে পা পড়বে লিওনেল মেসির। মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ, তবে মেসির পায়ের জাদু দেখার অপেক্ষাতে পাক্কা 46 মিনিটের অপেক্ষা। প্রথমার্ধেই 2-0 গোলে এগিয়েছিল আর্জেন্টিনা। গ্যালারি জুড়ে তুমুল করতালি, আর সেই করতালির মাঝখানেই মাঠে নামলেন ফুটবলের সবচেয়ে বড় তারকা। বৃষ্টিতে ভেজা ভারী মাঠ, তবুও বল পায়ে নিলেই যেন বদলে যাচ্ছিল দৃশ্যটা। প্রথম ছোঁয়াতেই বোঝা যাচ্ছিল তিনি এসেছেন ম্যাচ বদলাতে। 54 মিনিটে বাগানো একটা শট, অল্পের জন্যই পোস্ট মিস। খানিক বাদে মেসি অবশ্য আরও একটা গোল মিস করেছেন, তবে প্রতিটা টাচেই ছিল ক্লাস, নিয়ন্ত্রণ আর ভয় ধরানো উপস্থিতি। আর্জেন্টিনার এই ম্যাচটাই মূলত ঘরের মাঠে মেসির খেলা দেখার আগ্রহই ছিল সবার। তবে মেসি মাঠে নামার আগেই কাজের কাজটা করে দিয়েছিলেন এনজো ফার্নান্দো আর নিকো পাস। ম্যাচের 17 মিনিটেই নাহুল মলিনার ক্রসে হুলিয়ান আলভারেজের ডামিতে পেনাল্টি স্পটের কাছে বল পান ফার্নান্দো। গতিময় শটে চেলসি মিডফিল্ডার অনায়াসেই জাল খুঁজে নেন। আর 32 মিনিটে চমৎকার ফ্রিকিকে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাস। 21 বছর বয়সী এই মিডফিল্ডার দেশের হয়ে এটাই প্রথম গোল করেছেন। প্রথমার্ধের দাপট আর দ্বিতীয়ার্ধ মেসিময়। যদিও শেষ দিকে গোল শোধ করলেও মৌরিতানিয়া থামাতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নদের। ম্যাচ শেষে স্কোর লাইন 2-1, কিন্তু গল্পটা পুরোটা জুড়েই ছিল মেসির প্রত্যাবর্তনের উত্তেজনা। এই ম্যাচ হয়তো গোলের জন্য মনে থাকবে না, কিন্তু মনে থাকবে মেসির সেই এন্ট্রি আর গ্যালারির ভালোবাসা। তানজিম ঐশী, স্টার নিউজ। দর্শক, খেলাও থামবে না খবরও কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের, কিন্তু আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।